নমস্কার সকলকে, আমার নাম সায়ক রায়। আড্ডা অ্যান্ড চর্চা উইথ সায়কের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার সাথে আছে রনিত মজুমদার, হিজলি কলেজের ইংরেজি অনার্সের ছাত্র। এবং আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম এইচপি লাভক্রাফটকে নিয়ে, সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল। এবং সেই আলোচনার মাঝখানে আমরা বারবার একটি ব্যক্তির নাম উল্লেখ করছিলাম, যার নাম হচ্ছে এডগার অ্যালান পো। ইনি বিশ্ব সাহিত্যের জগতে এক বিরাট ব্যক্তিত্ব, বিরাট নাম, প্রথম পেশাদার লেখক। এবং উনি মানে অগুন্তি লেখকদেরকে অনুপ্রাণিত করে চলেছে বিভিন্ন সময় ধরে। উনি প্রথম সায়েন্স ফিকশন রাইটার ছিলেন, প্রথম আধুনিক ডিটেকটিভ গল্প লিখেছেন। এবং আজকে আমরা ওই ব্যক্তিকে নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করবে রনিত মানে ওনাকে নিয়ে পড়াশোনা করেছেন এবং রনিতেরও উনি মানে ওনার লেখা অনেক অনুপ্রাণিত করেছে রনিতকে, তাই তো? হ্যাঁ। তো রনিত, তুই আমাকে বল যে তুই কিভাবে এডগার অ্যালান পোয়ের সাথে পরিচিত হলো তোর? আমি এডগার অ্যালান পোর ফার্স্ট যে গল্পটা পড়েছি বলবো না, প্রথমে আমি ওটা অডিও বুক শুনেছিলাম। তো ওনার শোনা প্রথম অডিও বুক ছিল আমার দ্য ফল অফ দ্য হাউস অফ আসার। তো ওইটা আমার মানে যেরকম আমি আগে তোমাকে বলেছিলাম যে এইচপি লাভক্রাফট, তো আমি প্রথমত এইচপি লাভক্রাফটই পড়েছি। তারপরে আমি এডগার অ্যালান পোর সম্পর্কে জেনেছিলাম। তো এবার আমার একটা অডিও বুকে আমি জাস্ট শুনেছিলাম যে এডগার অ্যালান পোর থেকে অনেক ইন্সপায়ার্ড ছিলেন এইচপি লাভক্রাফট। আমি ভেবেছিলাম যে একটা গল্প পড়া যায় বা শোনা যায়। তো যখন শুনেছি, আমার সেই এডগার অ্যালান পো এইচপি লাভক্রাফটের থেকে হয়তো একটু বেশি আলাদা লাগলেন। যে মানে ইনি হলেন ওই ধরনের গল্পর জনক। উনি এই ধরনের দ্য ফিয়ার অফ আননোনের উনি জনক ছিলেন। তো এটাই আমি যখন দ্য ফল অফ হাউস অফ আসার পর দেখলাম, তারপর ওটাকে পড়লামও। তো ওনার রাইটিং স্টাইল আর ওনার যা ভাবনা চিন্তা, উনি তো এইচপি লাভক্রাফট থেকেও অনেক আগের যুগের। তো তেনার ভাবনা চিন্তা অনেকটাই ডিফারেন্ট বা আধুনিক তখনকার দিনের অনুযায়ী। তো এটা একটু ইন্সপায়ার করলো। এবং তারপরে আমি ধীরে ধীরে দ্য রেভেন আমি আগেও বলবো যে ওটা আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমের সিলেবাসেও ইনক্লুডেড ছিল। এবং তার আগেও আমি দ্য রেভেন পড়েছিলাম, ওটা একটা কবিতা তার লেখা। এর সাথে আমি বলবো দ্য টেল হার্ট, হফ ফ্রগ, আর সবাই জানি আমরা প্রথম আধুনিক গোয়েন্দা গল্প অগাস্ট ডুপা। তো এগুলো অনেকটাই ইন্সপায়ারিং ছিল। আমিও যেমন কয়েকটা পড়েছি, আগস্ট ডুপারি, দ্য মার্ডার ইন দ্য রুম অর, ঠিক আছে, ওনার সায়েন্স ফিকশনের মধ্যে লিজিয়া, অনেকটাই অন্যরকম লেগেছে। তো এখন যদি তুই এডগার অ্যালান পো নিয়ে কিছু বলিস, মানে ওনার ব্যাপারে যদি কিছু বলিস। এডগার অ্যালান পোর জন্মটা আগে বলছি। এডগার অ্যালান পোর জন্ম হলো 1809 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে। তো এবার তিনি কম বয়সে 2 বছর বয়সে যখন তিনি ছিলেন, তিনার মা বাবা যিনারা তখনকার থিয়েটারে কাজ করতো, তো তিনার মা বাবার মধ্যে ডিভোর্স হয়। তার মা তাকে নিয়ে ভার্জিনিয়া চলে যায় এবং তার বাবা, যিনি একটু বেশি ড্রাঙ্ক থাকতেন, তো তিনি নিজের মতো আলাদা থাকতে লাগলেন। এডগার অ্যালান পো ছিলেন 3 ভাই বোনের মধ্যে মেজো ভাই। তেনার দাদার নাম ছিল হেনরি এবং তার মা আফটার ডিভোর্স, তিনি তখন ওই মুহূর্তে প্রেগনেন্ট ছিলেন। তিনি একটি মেয়েকে জন্ম দেন, বাট দুর্ভাগ্যবশত সেই মেয়েটির জন্মের পরেই তার মায়ের টিউবারকুলোসিস ধরা পড়ে। তার মা 6 মাসের ভেতরে মারা যায়। এরপরে 1811 সালে যখন তার মা মারা যায়, 3 ভাই বোনকে 3টে আলাদা ফ্যামিলি অ্যাডপ্ট করে এবং এডগার অ্যালান পোকে অ্যাডপ্ট করে জন অ্যালেন এবং তার স্ত্রী। আর সেখান থেকেই তিনি এই অ্যালেন শব্দটি, অ্যালেন উপাধিটি নিজের নামের মধ্যে পেলেন। তার আগে অবধি তার নাম এডগার পো ছিল। তারপরে অ্যালান পরিবার যেহেতু অ্যাডপ্ট করেছে, তারপরে অ্যালানটা যুক্ত হয়। এরপরে এডগার অ্যালান পো যেহেতু অনেক কম বয়সেই নেশার দিকে চলে গেছিলেন, তো তিনার মা বাবা খুব একটা তিনার এই ব্যবহারটাকে পছন্দ করতেন না। 12 পাস করার পরে এডগার অ্যালান পো আলাদা থাকতে লাগে। এরপরে যখন
তিনার কলেজ পড়া নিয়ে খুব একটা ইচ্ছা ছিলই না। হুম। তিনি নিজে ছোট গল্প লিখতেন, পাবলিশ করতেন, আর যা টুকটাক একটু টাকা আসতো সেটা দিয়ে চালাতেন। তার বাবা কিছু মানে নিজের একার ঘর চালানোর মতো টাকা কিছু পাঠাতেন তাকে। হুম। এবার যখন তিনার মা বা অ্যাডপ্টেড স্টেপ মাদার মারা যায়, তখন তার বাবার মানে ছেলের প্রতি একটা টানটা আবার করে জন্ম নেয়। মানে তার আগে টানটা কমে গিয়েছিল, হ্যাঁ। যেহেতু উনি নেশাপানি করতেন, আর শুনেছি গ্যামলিং এর দিকেও হ্যাঁ, গ্যামলিং এর দিকে ওনার অনেকটাই ছিল। তো হ্যাঁ। মানে একরকম উচ্ছন্নে যাওয়ার ছেলে ছিল, সেই জন্য উচ্ছন্নে যাওয়া ছেলে ছিল। ওনার বাবা যে ছিল, ওনাকে মানে adopted বাবা। অনেকবারই কম বয়সে হ্যাঁ। ড্রেনস বা রোডস এর মধ্যে ড্রাঙ্কড অবস্থায় ঘুমিয়ে থাকা পাওয়া যায়। আচ্ছা, তো মানে এতটাই নেশা করতেন, এতটাই নেশা ছিল তেনার। আর সেই জন্য ওর বাবা সহ্য করতেন না খুব একটা। বাবা সহ্য করতে পারতেন না। এবং তখন যখন তিনার মা মারা যায়, হুম। স্টেপ মাদার যে মারা যায়, হুম। তারপরে তিনার বাবা আবার করে ছেলেকে মানে একটা অন্য চোখে দেখতে লাগে। হুম। মানে তার- অ্যাডপ্টেড যে বাবা। হ্যাঁ, আর আগের বাবাও তো আগের বাবা মারা গেছে। মারা গেছে। আগের বাবা তার মায়ের কষ্টতেই বলতে গেলে সেও বেশিরভাগ ড্রাঙ্ক থাকতো। হুম। তো তাই জন্যই কষ্টে কষ্টেই তিনি লাস্ট অব দি স্ট্রোক করে মারা যায়। আচ্ছা, তো অ্যাডপ্টেড বাবা আবার করে ওনার স্ত্রী টানটা- যেহেতু মারা যায়, হ্যাঁ। তাই আবার ছেলের প্রতি একটু টান হ্যাঁ। আসতে শুরু করে। হ্যাঁ, তো এরপরে এডগার অ্যালান পো বলে যে তার কলেজে পড়ার ইচ্ছা আছে। হুম। তার বাবা রাজি হন হুম। এবং তিনি যথাযোগ্য টাকা এডগার অ্যালান পোকে দেয় হুম। যাতে সে পড়ালেখা কন্টিনিউ করতে পারে। কিন্তু এডগার অ্যালান পো আগেই আমরা যা বললাম, হুম। তিনি লেখার জনক, হুম। কিন্তু একজন ছেলে হিসাবে, একজন পড়ুয়া হিসাবে তিনি মানে উচ্ছন্নে যাওয়াই, যেটা তুমি বলতে পারো। হুম। পড়াশোনা অতটা না, মনোযোগ সহকারে তেনার করতেন না। ইচ্ছাটা কলেজে কিছু মাস পড়ার পরেই তেনার পড়া সম্পর্কে আর ইচ্ছা লাগে না। হুম। তিনি একটা এটা একটা একদমই ম্যাচিওর্ড কথা, হুম। তিনি কলেজ ছাড়ার জন্য হুম। তিনি কলেজে নেকেড অবস্থায় ঢুকে যান আচ্ছা। এবং সে তার জন্য তাকে কলেজ থেকে রেস্ট্রিকেট করে দেওয়া হয়। হুম। এরপরে তার বাবা, তার স্টেপ ফাদার, হুম। তার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে। হুম। তিনি এটা অবধি বলে দেয় যে আমি যেদিন নিজের শেষ নিঃশ্বাসটা নেব সেদিন যেন এডগার অ্যালান পো আমার সামনে যেন না আসে। আচ্ছা। তো এরকম এটা হবার পরে এডগার অ্যালান পো আবার করে নিজে একা থাকতে লাগে। হুম। তিনার অনেকজনই রাইটার ফ্রেন্ডস ছিলেন। তো এবার তিনার ওই লাইফটা পভার্টিতেই কাটছিল। হুম। তার বাবা, তার কিছু বছর পরে তিনার বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুম। স্ট্রোকের কারণে। তো এরপরে এডগার অ্যালান পো এক হ্যাট ব্যবসায়ী মহিলাকে তিনি বিয়ে করেন। হুম। এবার লাইফটা তার চেঞ্জ হতে লেগেছিল, কারণ স্ত্রী ভালো রোজগারের মহিলা ছিলেন। হুম। তো এবার তার লাইফ ধীরে ধীরে একটা বলতে পারি যে হিন্দিতে আমরা যে বলি পাটরি মে আনা হুম। হচ্ছিল। কিন্তু তার ওয়াইফেরও সেই সময় যেরকম আমরা বলি টিউবারকুলোসিস সব থেকে বেশি মারাত্মক রোগ ছিল, তার ওয়াইফেরও টিউবারকুলোসিস ধরা পড়ে। হুম। এবং এই প্রবলেমটার জন্য তার ওয়াইফ নিজের হ্যাট বিজনেসটা আর কন্টিনিউ করতে পারে না। হুম। এবং যেহেতু বাড়ির ঘর চালানোতে 90% কন্ট্রিবিউশন তার ওয়াইফেরই ছিল, তো বাড়ি অবস্থা খারাপ হতে লাগে। এডগার অ্যালান পোর এতটাও টাকা ছিল না যে সে নিজের ওয়াইফের ওষুধপত্রটা কিনতে পারতো। হুম। তো এবার এডগার অ্যালান পো লাস্ট অবধি আবার নেশাপানির দিকে আবার করে চলে গেলেন। তার ওয়াইফ তাকে ছেড়ে দেয়। আচ্ছা। এবং এটা আমি বলবো না যে এটা খুব মানে খারাপ ডিভোর্স, তার ওয়াইফের কাছে আর কোনো অপশন ছিল না নিজেকে বাঁচানোর জন্য, হুম। কারণ এডগার অ্যালান পো ক্ষমতা যোগ্য ছিলেন না। হুম। তার ওয়াইফ নিজেকে বাঁচানোর জন্য তিনার বাবার ঘরে আবার চলে যান। তো আর বাবার ঘরে যাওয়ার 2 বছর পরে তার স্ত্রী মারা যায়। এটা কোনোদিন ওনারা অফিসিয়াল ডিভোর্স কোনোদিনই করেননি। আচ্ছা। তার ওয়াইফ খালি তিনাকে ছেড়ে চলে গেছিলেন। আচ্ছা। এরপরে কি হয়, এডগার অ্যালান পো যে নেশা পানি হুম। আর তার লেখা, তিনি এই দুটোকে নিয়েই ছিলেন। হুম। এই ফাঁকেই আধুনিক গোয়েন্দা চরিত্র হুম। অগাস্ট দুপা হুম। জন্ম নেয়। হুম। এবং তারপরে এডগার অ্যালান পো নিজের পরবর্তী বয়সে একটি তখনকার মধ্যবর্গীয় লেখিকাকে প্রপোজাল দেন, কিন্তু সেটাও রিজেক্ট হয়। আর তারপরে তিনি তার একদিন বান্ধবীকেও প্রপোজাল দেন। কিন্তু মানে তুমিও বুঝতে পারছো যে তখনকার টাইমে, তখনকার মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আধুনিকতার যুগ, তখন একজন মাতাল যার হাতে কোনো বেশি ইনকামও নেই তাকে কে বিয়ে করবে? হুম।
হয়নি, এবং এর সাথে এডগার অ্যালান পো নিজের দুঃখগুলোকে নিয়েই থেকে যায়। এবং জীবনতে একাই ছিল। হ্যাঁ, 1849 সালে তিনাকে ডিসেম্বরের সময় একটি নর্দমার পাশে আবার করে পাওয়া যায়। তিনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, কিন্তু পরের দিন তিনাকে মৃত ঘোষিত করা হয়। এবার মৃত হবার রিজন অ্যাকর্ডিং টু ডক্টরস স্ট্রোক ছিল, কিন্তু সত্যিকারে যে কি ছিল এটা কোনো অফিসিয়াল রিপোর্ট এখন অবধি কারোর জানা নেই। মানে ওটা আননোন রয়েছে, ওটা একটা আননোন রিজন। মৃত্যুটা কারণ আমরাও জানি ড্রাঙ্কড হয়ে অনেক ক্ষতি হতে পারে, কিন্তু আচমকা মৃত্যুটা হয় না সচরাচর। এবার হতেও পারে, কিন্তু এটা কোনো ওনার মৃত্যুটা মোটামুটি আননোন থেকে গেছে, রিজনটা যে প্রফিটিক রিজন কোনোদিনই আসা হয়নি, ডিসক্লোজ করাও হয়নি না। আচ্ছা, ভাই রনিত, আমার আরো একটা কোশ্চেন ছিল, দাঁড়া আমি এসে করছি। বলছি, why should we read Edgar Allan Poe? আমরা এডগার অ্যালান পোর গল্প কেন পড়বো? তো এডগার অ্যালান পো, যেরকম আমি বললাম, তিনি নিজের যুগ থেকে অনেকটা বেশি আধুনিক ছিলেন। তো তিনি প্রথমত দুটা রুলসকে ফলো করতেন। প্রথম রুল হলো যে তিনি মানতেন যে এভরি ওয়ার্ড মাস্ট কন্ট্রিবিউট। মানে তিনি যে গল্পটা লিখেছেন তার মধ্যে যে প্রত্যেকটা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর যেন গল্পটার সাথে যুক্ত থাকে, প্রত্যেকটা অক্ষর যেন গল্পটাকে ভালো বানায়। এবং দ্বিতীয়ত তিনি মানতেন রিড ইন ওয়ান সিটিং। মানে ধরে নাও তুমি সন্ধ্যাবেলা পড়তে বসেছো বা রাত্রিবেলা ঘুমানোর আগে পড়তে বসেছো, তো তুমি একবার বসেই তুমি যেন সেই গল্পটাকে পুরো পড়ে নিতে পারো। এই রুলসটাকে তিনি ফলো করতেন, এবং এটাকে তিনি বলতেন ইউনিটি অফ ইফেক্ট। ইউনিটি অফ ইফেক্ট। তো এডগার অ্যালান পোর এই লেখার ধারণটা, যারা ছোট গল্প লিখতে চায় বা বড় গল্পই লিখতে চায়, তো এই রুলসটা ফলো করলে না, ইউনিটি অফ ইফেক্টের লটা, তিনাদের জন্য এটা স্বর্গ। যে একটা এমন গল্প যেটা আমি একবার বসে পড়ে নিতে পারবো, এবং আমার গল্পের প্রত্যেকটা অক্ষর ভ্যালু করবে। এটার জন্যই এডগার অ্যালান পোকে পড়া। আর সব থেকে বড় কথা যে অগাস্ট দুপা থেকেই তুমি দেখবে শার্লক হোমস এসেছে, আর তিনার যে হরর থেকেই এসেছে এইচপি লাভক্রাফট। এবং তিনার হরর গল্পর ভেতরে বা যে কোনো গল্পের ভেতরে তিনটে জিনিস খুব অনেক সময় থাকতো: লাভ, গ্রিফ অ্যান্ড হরর। যখন তুমি টেলটেল হার্ট পড়বে, টেলটেল হার্ট যারা পড়েছে তারা বুঝবে যে লাস্ট মোমেন্টসে যখন সেই ন্যারেটার যখন লাকড়িটা ভাঙতে লাগে, মেজের যে লাকড়িটা সেটা তখন সে ভাঙে, আর ভেঙে তখন সে সেই মানুষটাকে যাকে সে খুন করেছে তখন যাকে দেখতে পায়, তখন যে সে চিল্লায়, বা যখন সে মানুষটাকে খুন করে দিয়েছে তখন সে প্রতি মুহূর্তে যখন সে মানুষটার হৃদপিণ্ডের আওয়াজটা পেতে থাকে, বুকের ধকপকানির আওয়াজটা, সেটা ছিল তার দুঃখ। তার মনের ভেতর সেই একটা দুঃখ রয়ে গেছিল যে সে সেই মানুষটাকে খুন করলো কেন, খুন করার কি দরকার ছিল তার। এবং এই দুঃখটাকেই তিনি শো করতেন। এই দুঃখের সাথে আমি ভালোবাসাও দেখতে পারি, যে সেই মানুষটা তার কোনো ক্ষতি করেনি, ক্ষতি না করা সত্ত্বেও সে তার খুন করলো। এবং এইটাতে আমরা পেতে পারি হরর নভেলের বা হরর শর্ট স্টোরির সব একদম লাইম লাইট আমরা পেয়ে যাচ্ছি। যে আমরা যদি লিখতে বসি তো আমরা কেমনটা লিখবো, কি লিখবো, এটার জন্য একবারে লাইম লাইট। তার টেলটেল হার্ট বলো, ফল অফ দ্য হাউস অফ আসার বলো, বা তুমি হফ ফ্রগ বলো, যেখানে একটা
লোক, তার হফ্রগ, সে তার ভালোবাসার জন্য তার রাজা এবং মন্ত্রীদের খুন করার আগে এবং সবার সামনে খুন করার আগে দুবার ভাবেনি, যেহেতু তার গার্লফ্রেন্ডের উপরে মদের গ্লাস ছোড়া হয়েছিল। এটাকে আমরা দেখতে পারি সব থেকে মানে ট্রুয়েস্ট লাভ এবং একটা ভেতরে রাগ, যেই রাগটার বসে সে একটা রাজাকেও খুন করার আগে ভাবলো না। তো তিনার প্রত্যেকটা গল্পই মানে আমরা বলতে পারি একটা করে ডিকশনারি, যেটা দিয়ে আমরা গল্প লেখার ধরনটা খুঁজে পাচ্ছি। তো এর জন্য আমরা এইচপি স্যার এডগার অ্যালান পো কে আমরা পড়বো, কারণ সে ছোট গল্প লিখতেন না, তিনি ছোট ছোট একটা ডিকশনারি লিখতেন, যে কেমন ভাবে গল্প লেখা উচিত সেটা আমরা বুঝতে পারতাম। উনি তো কবিতাও লিখেছেন, তাই না? তো ওনার কবিতা অন্য লেখকদের থেকে কোন দিক থেকে আলাদা, একটু যদি বলিস। ওনার কবিতা বলতে আমি ওই কবিতাই বলবো যেটা আমি সব থেকে বেশি করে পড়েছি আর সব থেকে যে কবিতাটা আমার ভালো লাগে, তো সেটা হলো দ্য রেভেন। আমরা যদি ব্রিটিশ সাহিত্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহিত্য, আমেরিকান লিটারেচার আমরা যদি দেখি, তো তিনারা হিরোইক পোয়েমস বেশিরভাগ লিখতেন, যে সেনাকে নিয়ে, যুদ্ধকে নিয়ে। তখন তিনি লিখেছিলেন দ্য রেভেন, যেখানে যেরকম আমরা এখন এই জায়গাটায় বসে আছি, তো সেখানে লেখক নিজের ঘরে বসে আছে এবং সে তার পাস্টকে মনে করে দুঃখ পাচ্ছে। এবং তখন যদি সে মনে করে যে আমার ঘরে তার ঘরের সামনে একটি কাক বসে আছে, যেটাকে আমরা বলি রেভেন, তো সেই রেভেনটা ওখানে বসে বসে তার দিকে তাকিয়ে আছে এবং সে যখন মনে করছে যে আমার গার্লফ্রেন্ড কি আবার আসবে বা আমি কি আবার সুখী হতে পারবো, সেই কাকটা বলছে নেভার মোর, মানে কোনোদিন আর না। তো এটা ভাবো, এটা মনের মধ্যে কতটা ইফেক্ট ডালবে যে একটা কাক আমাকে এসে বলে দিয়ে চলে গেল যে আর কোনোদিন হবে না, বা সেই কাকটা কোনো অশারীরিক আত্মা যে এসে তোমাকে বলছে যে তুমি আর কোনোদিন সুখী হতে পেতে পারবে না। তো এটা হলো তিনার চিন্তাধারা আলাদা অনেকটাই, যে তিনি গভীরভাবে গল্পতে শুধু তিনি আধুনিক নন, তিনি কবিতার মাধ্যমেও তিনি আধুনিক। তিনি দেখিয়েছেন যে কবিতায় কিভাবে ভয়টা উচ্ছ্বাসিত করা বা মানে নিজেকে খুঁজে, নিজের অনুভূতিগুলোকে খুঁজে পাওয়া, তাই না? নাহলে আমরা কি ভাবতে পারবো। ওনার একটা কবিতা ছিল অ্যালোন বলে, সেটাও বেশ এই ধরনেরই। তিনি, আমি তোমাকে যেরকম বললাম, তিনি তিনটা জিনিসকেই ফলো করতেন, লাভ, গ্রিফ এন্ড হরর, ভালোবাসা, দুঃখ আর ভয়। ভালোবাসাকে হারিয়ে দেওয়া। আর ওনার চরিত্রের মধ্যে একটা চরিত্রের কথা আমরা বারবার উল্লেখ করলাম, সেটা হচ্ছে আগস্ট দুপা। ওনার ওই চরিত্রটার ব্যাপারে এবং ওই চরিত্রটার যে পরবর্তীকালে যে ইন্সপিরেশনটা তৈরি হয়েছে, সেটা নিয়ে যদি বলিস কিছু। অগস্ট দুপাই জন্ম দিয়েছে প্রথমত সব থেকে ফেমাস ডিটেকটিভ শার্লক হোমস, বা তুমি বলো ফাদার ব্রাউন, বা এখন যে সমস্ত মডার্ন চরিত্র আছে, আগাথা ক্রিস্টি ডিটেকটিভ গুলোও তো, আগাথা ক্রিস্টি ডিটেকটিভ গুলো ওনার থেকেই অনেকটা অনুপ্রাণিত ছিল কোথাও না কোথাও। উনি প্রথমত ডিটেকটিভ চরিত্রের নিভটা তিনিই দেখেছিলেন, চাই সেটা যে কোনো ডিটেকটিভ চরিত্রই হোক, কারণ তার আগে অবধি ছোটখাটো ডিটেকটিভ নোবেল খুব একটা মানুষ ভাবতেন না ওই সম্পর্কে, কিন্তু তিনি মডার্ন ডিটেকটিভ বানালেন, যে একটা মানুষ যে ডিটেকটিভটাকেই পেশা বানিয়ে নিতে পারলো। তো এইটা ওনার হিসাবে যখন তিনার ওয়াইফ মৃত হয়, তো তখন তিনি এটা ভেবেছিলেন। তো এটা হলো একটা একা মানুষের চিন্তা, যে একটা মানুষ, যে তিনি নিজেও এটা লিখেছেন, যে এটা আমি একা বসে ভেবেছিলাম যে একটা মানুষ যে জায়গায় জায়গায় গিয়ে লোকের প্রবলেম গুলোকে সলভ করবে। এখান থেকেই জন্ম নেয় আগস্ট দুপা, যে তার বন্ধুর সাথে বসে থাকে এবং তার বন্ধুকে তিনি প্রত্যেকটা নিজের ক্ষমতা দিয়ে আচমকিত করেন। আমরা দেখবো আগাথা ক্রিস্টি বলি বা আর্থার কনান ডয়েল বলি বা যে কোনোই ডিটেকটিভ রাইটার, তিনারা আগের থেকে এইসবের জন্য রেডি ছিলেন, কিন্তু এডগার অ্যালান পো কোনোদিন রেডি ছিলেন না, কারণ তিনি এইসব গল্পের কোনোদিন এক্সাম্পল পাননি। তো এগুলো তার নিজের সঞ্চারিত করা চরিত্র। তো এখান থেকেই আমরা বলতে পারি যে
পি অগস্ট দুপা হুম আর দ্য রেভেন হুম। সবসময় আলাদা থাকবে, ভিন্ন থাকবে। ভিন্ন থাকবে তারা হুম। অন্যান্য ডিটেকটিভ চরিত্র থেকে, হুম। কারণ এরাই নিভটা রেখেছেন। তো আমাদের সংক্ষিপ্ত আলোচনা প্রায় শেষ, আর এখন আমরা কিছু রনির কাছ থেকে জেনে নেব ওর কিছু প্রিয় টেলসের কথা, এডগার অ্যালান পোর। তো প্রথমে আমরা যদি হরর চরিত্রের কথা বলি, হুম। দ্য কমপ্লিট এডগার অ্যালান পো এরকম একটা বই আমরা পেয়ে যেতে পারি। হ্যাঁ, মানে কমপ্লিট এডগার অ্যালান পোটা কিনে নিলে মানে ওর আমরা মধ্যে সব সমস্ত কিছু রকমের থাকবে, বই গল্প পেয়ে যাবো। গল্প, পোয়েমস, এবং যদি সবকিছু থাকবে। হরর না ভালোবেসে তোমরা ডিটেকটিভ নোভেলস ভালোবাসো হুম বা ডিটেকটিভ গল্প ভালোবাসো, হুম তো অগস্ট দুপা রিলেটেড অনেক বই আছে, অনলাইনেও বলো বা তুমি মার্কেটেও বলো। হুম তো ওরকম বই আমরা অনেকেই পেয়ে যেতে পারি। হুম। আর আর এরকম এছাড়া তোর দু চারটে টেলসের কথা বল যেটা তোর চারটে ভালো tales, প্রিয় আর কি। প্রথমত দ্য টেল হার্ট, দ্বিতীয় ফল অফ হাউস অফ আসার, হুম তারপর মার্ডার ইন রুম অফ অলওয়েজ। হুম এছাড়া আমরা যদি বলি তো অগস্ট দুপার যে কোনো গল্পই, লিজিয়া আছে, লিজিয়া হফরগ আছে, হফরগ আছে, অ্যালোন আছে কবিতার মধ্যে, কবিতার মধ্যে অ্যালোন দ্য আছে, রেভেন আছে। তাহলে আপনারাও পড়ুন, আপনারা পড়ে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতন আমরা আসি, আবার চলে আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততদিন সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।